লাস্ট ক্লাসে আমরা কি সিনজিং শেষ করে দিয়েছিলাম না? আজকে আমরা পড়ব হচ্ছে ডিসাইজিং। সিনজিংয়ের পরেই আমরা ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে ডিসাইজিং করে থাকি। ডিসাইজিং মানে কি? সাইজ মানে কি জানো? সাইজ মানে কি? হ্যাঁ, স্টার্চ সহযোগে ফ্যাব্রিককে কোটিং করা, ইয়ার্নকে কোটিং করা। এই সাইজ মানে হচ্ছে তোমার এই যে একটা আছে না মাপ, পরিমাপ, ওটা না, এই সাইজ হচ্ছে তোমার মার চেনো? আচ্ছা, সাইজিং ম্যাটেরিয়ালস হচ্ছে তোমার ওই স্টার্চ জাতীয় আছে, সিনথেটিক অনেক কিছু আছে, এগুলো হচ্ছে সাইজিং ম্যাটেরিয়াল। তাহলে ওয়েট প্রসেসিংয়ের ক্ষেত্রে সাইজিং রিমুভ করতে হয়, আর উইভিংয়ের ক্ষেত্রে সাইজিং দিতে হয়, তাই না? যখন আমরা ফ্যাব্রিক তৈরি করি, কোন ধরনের ফ্যাব্রিকে নর্মালি ডিসাইজিং করা হয়ে থাকে? গ্রে ফ্যাব্রিক। তো ফ্যাব্রিকের টাইপ আছে তোমার ওভেন ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিক, তাই না? ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে করা হয়। কেন করা হয়? সাইজিং কেন করা হয়? সুতাগুলো নষ্ট না হয়। আচ্ছা, সাইজিং হচ্ছে তোমার স্টার্চ জাতীয় ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে ফ্যাব্রিক প্রিপারেশনের সময় ওভেন ফ্যাব্রিক তৈরির সময় নর্মালি অ্যাপ্লাই করা হয়। কিসে অ্যাপ্লাই করা হয়? ইয়ার্নে। কোন ধরনের ইয়ার্ন? ওভেন ফ্যাব্রিকে আমরা সাইজিং করি। সেই ওভেন ফ্যাব্রিকের হচ্ছে 2 সেট ইয়ার্ন থাকে, একটা হচ্ছে ওয়ার্প আর একটা ওয়ার্প এবং ওয়েট। আচ্ছা, ওয়ার্প ইয়ার্নটা কি? লোমে এরকম, এটা যদি আমরা ওভেন ফ্যাব্রিক কনসিডার করি, তাহলে আমরা কি দেখি? যে লুমের ক্ষেত্রে ওয়ার্প ইয়ার্ন আর এটা হচ্ছে ওয়েভড ইয়ার্ন। লোমের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে এক সেট ইয়ার্ন কি করে? ডিজাইন অনুযায়ী টান অবস্থায় থাকে। আর এক সেট ইয়ার্ন হচ্ছে জাস্ট হচ্ছে এই ওয়ার্প ইয়ার্নের মাঝখান দিয়ে প্লেস করে দেওয়া হয়। আচ্ছা, এই ইয়ার্নকে ওয়েভড ইয়ার্ন বলে। ওয়ার্প ইয়ার্ন যদি আমরা চিন্তা করে দেখি, টেনশনে থাকে, তাই না? আন্ডার টেনশনে থাকে। তা আন্ডার টেনশনে থাকলে সেটা শক্তিও বেশি দরকার হয়, তাই না? যেটা একটু টানের অবস্থায় থাকে, শক্তি দরকার হয়। পাশাপাশি আমরা যদি ওভেন ফ্যাব্রিকটা দেখি, এই যে ওয়ার্প ইয়ার্নটা এরকম হয়। ওয়ার্প ইয়ার্ন যদি এখানে ধরো তোমার 1000 ইয়ার্ন থাকে, তার মধ্যে ডিজাইন অনুযায়ী অর্ধেক ইয়ার্ন কী করে? 500 ইয়ার্ন সেট তৈরি করে। জাস্ট এরকম হয়। আমরা যদি চিন্তা করি, এখানে কতটা আছে? 10টা ইয়ার্ন আছে। টোটাল কয়টা ইয়ার্ন? 10টা। ডিজাইন অনুযায়ী 5টা ইয়ার্ন উপরে ওঠে, 5টা ইয়ার্ন নিচে থাকে। আচ্ছা, এটাকে বলে শেডিং বলে, ঠিক আছে? এখন এর মাঝখান দিয়ে তুমি একটা ইয়ার্ন এভাবে প্লেস করে দিলা, তার সাথে প্লেস করা পসিবল ছিল না মাঝখান দিয়ে। সেমভাবে যখন আবার তোমার হচ্ছে পরের বিটে এসে, তখন এই 5টা ইয়ার্ন উপরে উঠে আসে, তখন আবার এখানে একটা ইয়ার্ন এভাবে যায়। তা এই ইয়ার্নগুলোকে আমরা বলতেছি ওয়ার্প ইয়ার্ন, আর এটাকে বলতেছি ওয়েভড ইয়ার্ন। যখন এই মাঝখান দিয়ে যায়, তার মানে এরকম যখন বারবার উঠতে থাকে এবং এইভাবে যখন উঠতে থাকে, এই শেডিংটা হয়, তখন মাঝখান দিয়ে যে ওয়েভড ইয়ার্নটা, তখন কি হয়? একটা শাটলের সাহায্যে খুব স্পিডে, অনেক স্পিডে হচ্ছে এই মাঝখান দিয়ে যায়। যখন এভাবে যাইতে থাকে, তখন ওই শাটলের একটা ফ্রিকশন হয় না? তো ফ্রিকশনে যদি ইয়ার্নের শক্তিটা বেশি না হয়, তাহলে ফ্রিকশনে এই ওয়ার্প ইয়ার্নগুলি ছিঁড়ে যায়।
ব্রেক করে। তার মানে কি দিন শেষে আমাদের ওয়ার্প ইয়ার্ন টানা সুতাগুলোকে আমাদের শক্তি বাড়ানোর জন্য সাইজিং করতে হয়। সেই সাইজিংটা ফ্যাব্রিক প্রিপারেশনের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের একটা পার্ট, ঠিক আছে। এখন সাইজিং ম্যাটেরিয়াল কী করে, ধরো এটা একটা ইয়ার্ন, এই ইয়ার্নের চারপাশে কোটিং করে। যখনই তুমি হচ্ছে ভাতের মার এই জাতীয় স্টার জাতীয় জিনিস, তারপরে হচ্ছে PVA, PAA, পলি অ্যাসিটিক অ্যাসিড, এই জাতীয় সিনথেটিক রেজিন এবং স্টার্স যখন এই কোনো একটা সারফেসে দিবা, সেটা কি হয়, একদম শক্ত করে ফেলে, কোটিং করে একদম শক্ত করে ফেলে। তখন হচ্ছে কি ইয়ার্নের শক্তি বাড়তেছে, পাশাপাশি কি হচ্ছে ফ্রিকশন রেজিস্ট্যান্স প্রপার্টিস বাড়তেছে, ঘর্ষণে যাতে ছিঁড়ে না যায়। বন্ধ করো, ফোন বন্ধ করো, ছিঁড়ে না যায়। তাহলে এই উদ্দেশ্যটা সফল করার জন্য আমাদের সাইজিং করা হয়েছিল। এখন দেখো কোনো একটা সারফেসে যদি তুমি ওয়াক্স দাও অথবা স্টার্স অথবা রেজিন দাও, ওই সারফেসটা একদম ব্লক এবং শক্ত হয়ে যায় না? আচ্ছা, ওই জায়গাতে তুমি যদি পানি দাও তাহলে কি পানি দিয়ে ওই ইয়ার্নটা ভেজে পানি কি প্রবেশ করে সহজে? তার মানে কি ওয়াটার রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আসো, তাহলে ধরো এই একটা ইয়ার্নকে আমি অনেক বড় করে দেখলাম, ইয়ার্নটার হচ্ছে তোমার এই পুরো সারফেসটা রেজিন দিয়ে আটকানো। ধরো একটা ফাইবারকেই বড় করছি, ফাইবারের পুরো সারফেসটা রেজিন দিয়ে কোটিং করা। তা এখানে একটা ড্রপ পানি দিলে ড্রপটা হচ্ছে তোমার পানিটা জাস্ট ড্রপলেট আকারেই থাকবে, পেনিট্রেশন হবে না অথবা অ্যাবজর্ব করবে না। তখন এইটা যদি না হয় তাহলে ওয়েট প্রসেসিং পুরো প্রসেসটাই আমরা করি হচ্ছে অ্যাকোয়াস ডিসপারশন, অ্যাকোয়াস মিডিয়ামে, মানে জলীয়ভাবে। তো সেই ক্ষেত্রে যদি পানি প্রবেশ না করতে পারে, ওয়াটার মলিকুলই প্রবেশ না করতে পারে, তাহলে ওয়াটার মলিকুলের সাথে যে আদার্স কেমিক্যাল অথবা ডাইস মলিকুল এই ফ্যাব্রিকের মধ্যে ঢুকবে, ফাইবারের মধ্যে ঢুকবে না। তাহলে এই জিনিসটা হচ্ছে উইভিংয়ের সময় আমাদের ফ্যাব্রিক প্রিপারেশনের সময় আমাদের এসেনশিয়াল ছিল, কিন্তু এখন ওয়েট প্রসেসিংয়ে এসে আমাদের কি করতে হচ্ছে, এই সাইজিং ম্যাটেরিয়ালকে রিমুভ করতে হচ্ছে। কারণ এখন আর আমার এই সাইজিং ম্যাটেরিয়াল ফ্যাব্রিকের উপরে, ইয়ার্নের উপরে অথবা ফাইবারের উপরে থাকার দরকার নেই, কারণ এর কারণে ফাইবারের ভিতরে ডাইস কেমিক্যাল অথবা ওয়াটার প্রবেশ করতে পারছে না। এই জন্য আমাদের কী করে নিতে হবে, সাইজিং রিমুভ করে নিতে হবে। তাহলে আসো এখন ডিসাইজিং প্রসেস। যদি আমরা ওয়েট প্রসেসিংয়ে অ্যাকচুয়াল প্রসেস হিসেবে কনসিডার করি, তাহলে ওয়েট প্রসেসিংয়ের ডিসাইজিং ইজ দ্য ফার্স্ট ওয়েট প্রসেস অফ দ্য ওয়েট প্রসেসিং, ঠিক আছে। ওয়েট প্রসেসিংয়ের ডিসাইজিং হচ্ছে প্রথম যে অ্যাকচুয়াল ওয়েট প্রসেসিংয়ের প্রসেস বলি, তাহলে ডিসাইজিং। আচ্ছা, ডিসাইজিং ইজ দ্য প্রসেস বাই হুইচ we can remove the sizing material from the fabric surface অথবা yarn surface। আচ্ছা, যখনই হচ্ছে এই সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করি তাহলে সেখানে কি হচ্ছে, টু ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্সি, বুঝতে পারছো, টু ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্সি অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল অর ফ্যাব্রিক্স। আচ্ছা, এটা গেল হচ্ছে ইন্ট্রোডাকশন। অবজেক্টিভসগুলোকে এখানে বলা যাবে না। ডিসাইজিং কাকে বলে, এটার অবজেক্টিভসগুলো হচ্ছে, আচ্ছা তার আগে একটু দেখে নিই ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ ডিসাইজিং। আমরা যদি ডিসাইজিং প্রসেসের মেইন অবজেক্টিভস বলি তাহলে হচ্ছে তোমার টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফ্যাব্রিক্স, ইয়ার্ন অর ফাইবার অ্যান্ড টু ইনক্রিজ দ্য ফর দ্য ইনক্রিজিং অফ অ্যাবজর্পশন, তাই না, শোষণ ক্ষমতা। এটার জন্য আমরা নর্মালি যদি মেইন অবজেক্টিভ কনসিডার করি তাহলে এটাই সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করে তার কাপড়ের শোষণ ক্ষমতা বৃদ্ধি করা। আচ্ছা, এখন এই ডিসাইজিংয়ের যে প্রসেসটা করবো এর ডিপেন্ডিং কিছু ফ্যাক্টরস থাকে।
আচ্ছা, ধরো এই যে তুমি ইয়ার্নের উপরে তুমি সাইজিং ম্যাটেরিয়াল দিছো, কোন টাইপসের অফ সাইজিং ম্যাটেরিয়ালস ইউ হ্যাভ অ্যাপ্লাইড অন দ্য ইয়ার্ন। যদি এরকম হয় যে তুমি সিনথেটিক এমন রেজিন অ্যাপ্লাই করেছো যেটা অনেক স্ট্রং, সহজে রিমুভ করা যাচ্ছে না, তাহলে ডিসাইজিংয়ের ক্ষেত্রে সেই ধরনের কেমিক্যাল অ্যাপ্লাই করতে হবে। আবার ধরো তুমি কি পরিমাণ দিয়েছো, যদি এখানে তোমার হালকা কোটিং থাকে তাহলে তোমার ডিসাইজিং প্রসেসের জন্য তোমার কি হবে, টাইম, টেম্পারেচার, কেমিক্যালের পরিমাণ কম বেশি হবে না। আচ্ছা, যদি এরকম হয় যে তোমার যে ধরনের সাইজিং ম্যাটেরিয়াল তুমি অ্যাপ্লাই করেছিলে তার সলিউবিলিটি এটা খুব সহজে পানিতে দ্রবীভূত হয় কিনা, যদি পানিতে সহজে দ্রবীভূত না হয় তার উপরে ডিসাইজিং প্রসেস ডিপেন্ড করে। তাহলে কয়টা বললাম তিনটা বললাম। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাইজিং ম্যাটেরিয়ালস কি অ্যাপ্লাইড অন দ্য টেক্সটাইল ম্যাটেরিয়ালস, কী পরিমাণ সাইজিং ম্যাটেরিয়ালস টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করা হয়েছে তার উপর ডিসাইজিং প্রসেস ডিপেন্ড করে। কি বললাম, শুনতেছো তুমি? অ্যামাউন্ট অফ সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড অন দ্য টেক্সটাইল ম্যাটেরিয়ালস। আচ্ছা, এরপরে বলছিলাম কি স্ট্রেংথ অফ দ্য সাইজিং ম্যাটেরিয়ালস, অ্যাপ্লাইড সাইজিং ম্যাটেরিয়াল, যে ধরনের সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি তার স্ট্রেংথ, তার প্রপার্টিস এর উপরেও ডিপেন্ড করতেছে। এরপরে বলছিলাম সলিউবিলিটি মানে দ্রবণীয়তা। এই জিনিসগুলো হচ্ছে তোমার ডিপেন্ডিং ফ্যাক্টর। আর একটা 4 নম্বর ফ্যাক্টর যদি বলি তাহলে হচ্ছে এই যে সাইজিং ম্যাটেরিয়ালসটা তুমি ইউজ করছো, সে সাইজিং ম্যাটেরিয়ালসের সাথে ফাইবার এবং সাইজিং ম্যাটেরিয়ালের ইন্টারেকশন, এটার ইন্টারেকশনটা এখানে পার্শিয়ালি বন্ড, কেমন ধরনের বন্ড গঠন করতেছে সেটাও ডিপেন্ড করে। আবার হচ্ছে তোমার ফ্যাব্রিক কনস্ট্রাকশন এখানে রিলেটেড, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ ডিসাইজিং প্রসেসের ডিপেন্ডিং ফ্যাক্টরস, এই 4-5টা। এখন আসে অবজেক্টিভসের ক্ষেত্রে। তাহলে প্রথম অবজেক্টিভস আমরা কি বলতে পারি, টু রিমুভ দ্য স্টার্স অর সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফ্যাব্রিক। তারপর টু ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্স অফ দ্য ফ্যাব্রিক। আচ্ছা, টু ইনক্রিজ দ্য অ্যাফিনিটি, সাবস্ট্যান্টিভিটি অফ দ্য ফ্যাব্রিক। It increases the luster of dyeing and printing to ready the fabric for the next subsequent wet process. এইগুলো হচ্ছে তোমার অবজেক্টিভস। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? সাইজিং ম্যাটেরিয়ালস, একটু আগেই আমি বলছিলাম কি স্টার্সের কথা, তাই না? স্টার্সের বাংলা কি? শর্করা। আচ্ছা, তাহলে এইগুলো কোনগুলো হয়? কর্ন, পটেটো, তাই না? সাগু নাম শুনছো না? চেনো? তারপরে হচ্ছে HEC, CMC, হাইড্রক্সি, এটা হচ্ছে হাইড্রক্সি ইথাইল স্টার্চ বলতে পারো, সেলুলোজ, CMC কার্বক্সি ইথাইল
কার্বক্সি মিথাইল সেলুলোজ, এগুলো হচ্ছে তোমার কি স্টার্চ। আচ্ছা, এরপরে আসো ন্যাচারাল গাম, বিভিন্ন ধরনের গাম আছে, আঠা। ন্যাচারাল গাম কোনগুলো? যেমন গাম ট্রেগাকান্থ, লোকাস্ট বিন গাম। এগুলো হচ্ছে তোমার ন্যাচারাল গাম। সেই ন্যাচারাল গামও আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি আঠাও আমরা অ্যাপ্লাই করতেছি ইয়ার্নের উপর, বুঝতে পারছো? এরপর আসছে তোমার প্রোটিন। প্রোটিন হচ্ছে যেমন গ্লু আছে, গ্লু চেনো না, গ্যালাটিন। তারপর আসে তোমার হচ্ছে সিনথেটিক। সিনথেটিকের কথা একটু আগে আমি লিখছিলাম, যেমন পলিঅ্যাসিটিক অ্যাসিড PAA। তারপর হচ্ছে তোমার পলিভিনাইল অ্যালকোহল PVA হচ্ছে PAA আছে। এরপর আছে তোমার প্যান আছে PVAC পলিভিনাইল অ্যাক্রাইলিক। হ্যাঁ, তার মানে PVA এগুলি তো জানোই, একটু গুগল করলে তোমরা বুঝবা। পলিভিনাইল অ্যালকোহল, পলিভিনাইল পলিঅ্যাসিটিক অ্যাসিড। প্যান হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। PVS হচ্ছে পলিভিনাইল অ্যাক্রাইলিক। এইগুলো সিনথেটিক রেজিনগুলোও আমরা কি করতে পারি, সাইজিং ম্যাটেরিয়ালস হিসেবে এই ওভেন ফ্যাব্রিক তৈরি করার সময় অ্যাপ্লাই করে থাকি। আচ্ছা, এখন আসা হচ্ছে মেথডস অফ ডিসাইজিং, বুঝতে পারছো? নর্মালি দুই ধরনের, যদি আমরা ব্রড সেন্সে ক্লাসিফাই করি, ডিসাইজিং হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ডিসাইজিং প্রসেস or methods. One is hydrolytic, আর একটা হচ্ছে অক্সিডেটিভ। হাইড্রোলাইটিক মানে কি, মানে জলীয় অথবা পানির সহযোগিতা, ঠিক আছে। আর অক্সিডেটিভের ক্ষেত্রে তোমার ক্লোরিন ডিসাইজিং আছে, ব্রোমাইড আছে, ক্লোরাইড আছে। ক্লোরাইড, ব্রোমাইড, এই তিনটা। হাইড্রোলাইটিকটা আজকে আমরা যতদূর পারি একটু দেখব। আচ্ছা, তাহলে how many types of desaising methods? Two types. One is hydrolytic, another is oxidative. আচ্ছা, hydrolytic also 4 types.
লাইক অ্যাজ রট স্ট্রিপিং, অ্যালকালি স্ট্রিপিং, অ্যাসিড স্ট্রিপিং আর এনজাইমেটিক। এনজাইম দিয়ে যেটা করা হয়, এনজাইমটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বায়ো লিভিং অর্গানিজম, বায়ো অর্গানিজম আর কি, যেমন ব্যাকটেরিয়া এগুলো আছে। তাহলে আমরা একটা একটা করে একটু দেখি, এগুলো খুবই সিম্পল জিনিস। রট স্টেপিংয়ের কথা যদি চিন্তা করি, রট মানে কি? রট হচ্ছে তোমার কি পচা, গাজানো অথবা জাগ দেওয়া এরকম কিছু একটা, তাই না? সাধারণত তুমি যখন মার দেওয়া কোনো কাপড় পোশাক দোকান থেকে কেনো, বাজার থেকে কেনার পর তুমি কী করো? যেমন লুঙ্গি, গামছা, টাওয়েল এগুলো যেগুলোতে মার দেওয়া থাকে সেগুলো তুমি বাসা বাড়িতে নিয়ে 2-4 ঘন্টা ভিজায় রাখো, ভিজায় রাখে না? তোমরা এখন মার দেওয়া ফ্যাব্রিকগুলো অনেক সময় শাড়িও মার দেওয়া থাকে, লোকালে বেশি পাওয়া যায়, সেগুলো হচ্ছে 2-4 ঘন্টা ভিজায় রাখতে হয়। কারণ মারের কারণে অনেক শক্ত থাকে, হার্শ থাকে, শক্ত থাকে। ওটা পরলে স্কিনের সাথে মানে আনইজি ফিল হয়, কমফর্টনেস থাকে না, আর হচ্ছে একদম শক্ত হয়ে থাকে। তা এই জায়গাতে আসলে মার তোমরা কি করে থাকো? নর্মালি বাসায় নিয়ে বালতিতে 2-4 ঘন্টা ভিজায় রাখো। মারটা কি হয় তখন? মারটা অনেক নরম হয়, নরম হয়। এরপর যখন তুমি স্কুইজিং, স্টাইরিং করো অথবা রাবিং করো, ঘষাও, তখন এটার কি হয়ে যায়? মারটা ফ্যাব্রিক থেকে উঠে যায়। এইটাকে বলে রট স্ট্রিপিং। দিস ইজ দ্য ওল্ডেস্ট, ভ্যারি ওল্ডেস্ট প্রসেস অ্যান্ড ভ্যারি সিম্পল কনভেনশনাল প্রসেস, এবং টাইম কনজিউমিং, রিকোয়ার্ড মোর টাইম টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফ্যাব্রিক, required large amount of space for sports also. তাহলে আমরা যদি রড স্ট্রিপিংয়ের কথা একটু চিন্তা করি, এটার জন্য আমাদের অনেক বেশি পরিমাণ আমরা যদি রড স্ট্রিপিংটাকে যদি সিম্পলি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাইতে চাই, একটা ইমেজ কি বলে, একটা এরকম একটা ছবি দিয়ে বোঝাইতে চাই, তাহলে আমরা এভাবে সিম্পলি বোঝাইতে পারি। সেক্ষেত্রে হচ্ছে তোমার দেখো, একটা বড় একটা ভ্যাসেল লাগে, পাত্র লাগে, এবং সেখানে হচ্ছে শুধু কি নিয়েছি, এখানে পানি, আর কিচ্ছু নেই। আমি এটার রড স্ট্রিপিংয়ের ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম, রড স্ট্রিপিং ইজ দ্য ওল্ডেস্ট, ভেরি ওল্ডেস্ট কনভেনশনাল সিম্পল প্রসেস হোয়ার অনলি ওয়াটার ক্যান বি ইউজড টু রিমুভ দ্য সাইজিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য ফ্যাব্রিক। আচ্ছা, এইখানে এই পুরো এই ডায়াগ্রামের মধ্যেই তোমার হচ্ছে পুরো প্রসেসটাই বলা আছে। দেখো, সিম্পল ওয়াটার ইউজ করছি না, আর কিছু ইউজ করছি? আচ্ছা, এবং এখানে দেখো টেম্পারেচার, উই হ্যাভ টু মেনটেন টেম্পারেচার 40 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড অফ ওয়াটার, মানে 40 থেকে 60 ডিগ্রি বয়েলের ওয়াটারে কাপড়টাকে জাস্ট ভেজায় রাখা, আর কিছু না। যদি তুমি টেম্পারেচার 40 ডিগ্রি দাও, তাহলে তোমার কাপড়কে 24 ঘন্টা পর্যন্ত ভিজায় রাখতে হবে। আর যদি তুমি 60 ডিগ্রি গরম পানিতে কাপড়টাকে ভিজাও, তাহলে 12 ঘন্টা ভিজায় রাখতে হবে, তখন সাইজিং ম্যাটেরিয়ালগুলো রিমুভ হয়ে যাবে। এটা হলো তোমার রড স্ট্রিপিং প্রসেস। এর যদি আমরা এখানে যদি আমরা এরকম অবস্থায় দেখি, একটু ওয়ার্ম ওয়াটার, অথবা ওয়ার্ম মানে কি, মানে তোমার কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি, ওয়ার্ম মানে হচ্ছে তোমার গরম পানি, গরম না, এটা হচ্ছে তোমার উষ্ণ, আর গরম মানে হচ্ছে 100 ডিগ্রি, তাই না?
তো সেক্ষেত্রে যখন পানিতে ন্যাচারালি বিভিন্ন ধরনের পেকটিন এবং বিভিন্ন ধরনের অর্গানিজম থাকে, মানে ভিজুয়াল অর্গানিজম থাকে, যেগুলো হচ্ছে এই অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে 60 ডিগ্রি টেম্পারেচারে পানিতে এবং ফ্যাব্রিকের স্টার্চের উপস্থিতিতে এগুলো অ্যাক্টিভ হয়ে যায়। স্টার্চ হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার, মাইক্রো অর্গানিজমের খাবার হচ্ছে স্টার্চ। আমাদের পশু পাখি মানে জীবিত যে প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর পাকস্থলীতে এই মাইক্রো অর্গানিজম থাকে, ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া কী করে? ব্যাকটেরিয়ার খাবারটাই হচ্ছে তোমার সেলুলোজ এবং স্টার্চ। যেমন আমাদের হিউম্যান বিংয়ের পাকস্থলীতে প্যানক্রিজে তোমার থাকে কি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো শুধু স্টার্চ খায়। ভাত টাত খাও না, আলু, পটেটো, সাগু, তোমার গম, ভুট্টা, এই যে শর্করা তোমরা খাচ্ছ, এগুলো খায় কে? আমাদের পাকস্থলীতে যে ধরনের ব্যাকটেরিয়া আছে সেইগুলো। কিন্তু তুমি যদি সেলুলোজ খাও, যেগুলোতে হচ্ছে তোমার ঘাস, গরু ছাগল খায়, তো গরু ছাগলের ওই খাবার যদি তোমরা খাও তাহলে কি হজম হবে? হজম হবে না। হজমের জন্য ব্যাকটেরিয়া দরকার। আচ্ছা, তাহলে এই যে গরু ছাগলের প্যানক্রিজে যে ধরনের ব্যাকটেরিয়া থাকে সেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। আর এই ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজমগুলোই কী করতেছে? স্টার্চ অথবা এবং সেলুলোজগুলো খেয়ে এনার্জিগুলো আমাদের দিচ্ছে, আর ওটা ডাইজেস্ট হয়ে ওয়েস্টেজগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজমের কাজ কি বুঝতে পারছো? আচ্ছা, এখন হ্যাঁ, কেন? হ্যাঁ, কোথায় ডিউটি তোমার? হ্যাঁ, 10 মিনিট থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার, তার মানে এই যে স্টার্চগুলো আছে কাপড়ের উপরে সাইজিংয়ের সময় দিয়েছিল, সেগুলো খাইতেছে কে? অর্গানিজম। এই যে তুমি রট স্টেপিংয়ের ক্ষেত্রে একটা স্যাঁতস্যাঁতে কন্ডিশন তুমি নিয়ে আসতেছো এবং সেখানে স্টার্চগুলো উষ্ণ ওয়াটার মানে ওয়ার্ম ওয়াটারে তোমার কী হচ্ছে? একটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন পাচ্ছে, সেখানে মানে অটোমেটিক্যালি এই ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হচ্ছে, অর্গানিজমগুলো। এবং সে কী করতেছে? এই 12 থেকে 24 ঘন্টার মধ্যে সেই স্টার্চগুলো জাস্ট হচ্ছে ফ্যাব্রিকের সাথে যে স্ট্রাকচারে আছে সেটাকে ব্রেক করতেছে, এবং সেখান থেকে ফ্যাব্রিক থেকে জাস্ট হচ্ছে ফ্যাব্রিকের সাথে যে স্ট্রেংথে এটা লেগে আছে সেটা যখন ব্রেক করে দিয়েছে, স্টার্চগুলোকে খাইতেছে, তখন স্টার্চগুলো মারগুলো ফ্যাব্রিক থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে রট স্টেপিং প্রসেসের মাধ্যমে আমরা মানে কনভেনশনাল ওয়েতে তখন সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করা হতো। এর অ্যাডভান্টেজেস যদি আমরা বলি, সুবিধাগুলো বলি, তাহলে হচ্ছে দিস ইজ দ্য ভেরি ওল্ডেস্ট মেথড, এবং এইখানে আমরা উই ক্যান সে দিস ইজ দ্য সিকেস্ট মেথড বিকজ উই ডোন্ট নিড এনি টাইপস অফ কেমিক্যাল হেয়ার। আমাদের এখানে কোনো ধরনের কেমিক্যালের প্রয়োজন নেই, অনলি ওয়াটার ইজ ইউজড হেয়ার। আচ্ছা, অসুবিধার কথা যদি বলি, আমি একটু আগেই বলেছিলাম লার্জ ফ্লোর স্পেস ইজ রিকোয়ার্ড, এবং প্রোডাকশন রেট ইজ ভেরি পোর বিকজ রিকোয়ার্ড কী বলে হিউজ টাইম রিকোয়ার্ড, ঠিক আছে, টাইম কনজিউমিং প্রসেস আর ডিসকন্টিনিউয়াস প্রসেস। এটা গেলে হচ্ছে তোমার রট স্ট্রিপিং। এখন আসো অ্যালকালি স্ট্রিপিং। নাম দেখেই বুঝতেছো যে এই প্রসেসের মাধ্যমে সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ করা হবে, কেমিক্যাল ইউজ করতে হবে, আর কেমিক্যালটা হচ্ছে অ্যালকালি। অ্যালকালির মধ্যে তোমার কস্টিক সোডা আসে, এই জাতীয় অ্যালকালিগুলো আমরা ইউজ করব। এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি,
দেখো এই ফিগার দেখে কি বোঝা যাচ্ছে যে আসলে এই অ্যালকালি স্ট্রিপিং প্রসেসে কোন ধরনের অ্যালকালি ইউজ করা হবে, কত টেম্পারেচার থাকবে এবং কত পার্সেন্টেজ অ্যালকালি ইউজ করা হবে, বোঝা যাচ্ছে না? In this method, if we want to remove the sizing material from this fabric surface, we have to use strong alkali like as caustic soda, sodium hydroxide at the ratio of 0.4% to 0.6%. আর এখানে টেম্পারেচার we have to maintain the temperature 60 ডিগ্রি সেন্টিগ্রেড to 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে কিসের টেম্পারেচার? এইখানে যে পানি ইউজ করবো না, পানিও তো ইউজ করতে হবে, শুধু তো কস্টিক সোডা ইউজ করবো না। কস্টিক সোডার মধ্যে পানির মধ্যে কস্টিক সোডা ইউজ করবো কত পার্সেন্ট? 0.4 থেকে 0.6%। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা অ্যালকালি সলিউশন হচ্ছে। পানি নিচ্ছ, পানির রেশিও অনুযায়ী 0.4 থেকে 0.6% তুমি অ্যালকালি এখানে দিয়েছো। দেওয়ার পরে এখানে তুমি ফ্যাব্রিকটা চালনা করছো এবং পানিটাকে হিট দিছো কত? 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানে তোমার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, কত? 10 আওয়ার থেকে টেম্পারেচার বাড়লে কমবে সময় 8 আওয়ার্স। তার মানে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত তুমি এখানে ফ্যাব্রিকটাকে সকিং করছো অথবা ইমার্স করে রাখছো, ঠিক আছে? তখন হচ্ছে এই সাইজিং ম্যাটেরিয়ালগুলো ব্রেকডাউন হবে এবং ফ্যাব্রিক থেকে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে এই ডিসাইজিংয়ের পরের প্রসেসটাই হচ্ছে স্কাউরিং। ডিসাইজিংয়ের পরে যদি স্কাউরিং হয়, এখানে যে অ্যালকালিটা ইউজ করছো অ্যালকালি সলিউশন, সেই অ্যালকালি সলিউশনের ক্ষেত্রে তোমার এই যে অ্যালকালিটা থেকে যাচ্ছে এই সলিউশনটা তুমি পরবর্তীতে স্কাউরিং প্রসেসে ইউজ করতে পারবা, কারণ স্কাউরিংয়ের জন্য আমরা নর্মালি অ্যালকালি ইউজ করে থাকি। তার মানে এই অ্যালকালিটা রিসাইকেল করা যাচ্ছে অথবা রিইউজ করা যাচ্ছে। আচ্ছা, মার্সারাইজেশন প্রসেসেও ইউজ করা যাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে কনসিডারেবল শ্রিঙ্কেজ মে অকার, শ্রিঙ্কেজ হতে পারে, ফ্যাব্রিকটা একটু সংকুচিত হয়ে যেতে পারে। এটা হলো তোমার অসুবিধা। এটা গেল হচ্ছে অ্যালকালি স্ট্রিপিং। এরপর আসে অ্যাসিড স্ট্রিপিং। তুমি যদি চলে যেতে চাও যাও। অ্যাসিড স্ট্রিপিংয়ের ক্ষেত্রে আমরা এখানে মাইল্ড অথবা ডাইলুট মানে হালকা পাতলা লঘু, সালফিউরিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা ইউজ করব। কত পার্সেন্ট? 0.5 থেকে 1% পর্যন্ত আমরা ইউজ করব। পাশে তো কিসের ভিতরে ইউজ করব? পানির ভিতরে। আচ্ছা, এখানে টেম্পারেচার থাকবে তোমার হচ্ছে 40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। পানির অথবা সলিউশনের যে টেম্পারেচার থাকবে সেটা হচ্ছে 40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানে টাইম থাকবে হচ্ছে তোমার 4 থেকে 6 আওয়ার্স, 4 to 6 আওয়ার্স। টেম্পারেচার কম হলে টাইম বেশি লাগবে, টেম্পারেচার বাড়লে টাইম কম লাগবে। এটা হচ্ছে তোমার অ্যাসিড স্ট্রিপিংয়ের মেকানিজম। অথবা যদি আমরা একটা ইমেজ দ্বারা বোঝাইতে চাই তাহলে এখানে যে আমরা একটা বাত নেব, বাতের মধ্যে হচ্ছে আমরা পানি নেব এবং পানির মধ্যে রেশিও অনুযায়ী আমরা হচ্ছে 0.5 থেকে 1% ডাইলুট মানে পাতলা লঘু কম স্ট্রেংথের সালফারিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব এবং সেটা কি করবে, তারপরে সলিউশনটাকে আমরা 40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত করার পর ফ্যাব্রিকটাকে 4 থেকে 6 ঘন্টা রেখে দেবো। তখন এখানে স্টার্চ জাতীয় ম্যাটেরিয়ালগুলো ফ্যাব্রিক থেকে সেপারেটেড হয়ে যাবে। দেন আমরা ওয়াশিং করে ফ্যাব্রিকটাকে পরবর্তী প্রসেসের জন্য রেডি করতে পারবো। আচ্ছা,
এটার হচ্ছে সুবিধা হচ্ছে ভেরি গুড সাইজিং ডিসাইজিং পারফরমেন্স ক্যান বি অবটেন বাট রিস্কি প্রসেস। ডিসঅ্যাডভান্টেজেস যদি বলি রিস্কি প্রসেস, কারণ এখানে আমরা অ্যাসিড ইউজ করতেছি। অ্যাসিডে হচ্ছে তোমার সেলুলোজিক ফ্যাব্রিক যদি হয়, ফাইবার হয়, তাহলে হচ্ছে স্ট্রেংথ ফল করে। কটন বলো অথবা সেলুলোজিক ফ্যাব্রিকগুলি অ্যাসিডে তোমার হচ্ছে স্ট্রেংথ নষ্ট হয়ে যায়, এবং স্ট্রং অ্যাসিডের মধ্যে যদি তুমি 75 অ্যাবভ 75% স্ট্রং অ্যাসিডে যদি তুমি কটন জাতীয় সেলুলোজিক ম্যাটেরিয়ালকে দাও, তাহলে ওটা গলে যায়। করে না তো, নর্মালি এখন আর করা হয় না। আচ্ছা, বেনিফিটটা হচ্ছে এটাতে খুব বেশি পরিমাণ সাইজিং মেটাল রিমুভ হয়ে যাচ্ছে, ডিসাইজিং প্রসেসটা ভালো পাওয়া যাচ্ছে। বাট যদি এটার হচ্ছে তুমি রেশিও এবং প্রপার প্যারামিটার কন্ট্রোল না করতে পারো, তাহলে সেলুলোজ অথবা ফ্যাব্রিক ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে, স্ট্রেংথ ফল হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, এটা গেলো অ্যাসিড। তাহলে আমাদের তিনটা শেষ। এখন সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে এনজাইমেটিক, ইকো ফ্রেন্ডলি, এক ধরনের লিভিং অর্গানিজম, কোনো কেমিক্যাল নেই, এটা পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তাহলে এই প্রসেসটা সবচেয়ে বেশি ইউজ হয়, এবং বলতে গেলে সব জায়গায় এখন এটা ইউজ হয়ে থাকে। ডিসাইজিংয়ের ক্ষেত্রে ওভেন অথবা উইভিংয়ের মানে ওভেন ফ্যাক্টরিতে, যেখানে ওভেন ডাইং হয়, সেই ফ্যাক্টরিগুলোতে এনজাইমেটিক ডিসাইজিং প্রসেসটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। আমরা এই এনজাইম শেষ করে দিয়ে অক্সিডেটিভটা পরের ক্লাসে যাব। আসা হচ্ছে এনজাইম। এনজাইমেটিক ডিসাইজিংয়ের আগে আসলে এনজাইম জিনিসটা কি, এটা বেসিক কিছু আইডিয়া আমাদের নেওয়া দরকার। প্রথমে দেখো, এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ লিভিং বায়োক্যাটালিস্ট অথবা বায়োক্যাটালিস্ট হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ লিভিং অর্গানিজম। ছোট্ট ছোট ব্যাকটেরিয়া কিন্তু অনুজীব না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, খালি চোখে দেখা যায় না, তার মানে কি সেটাকে জীব, এটা হচ্ছে জীবন্ত অণুজীব। আচ্ছা, ইটস মলিকুলার ওয়েট ইজ হাই বাট ডিফারেন্ট ফ্রম কেমিক্যাল ক্যাটালিস্ট। আদার যে কেমিক্যাল ক্যাটালিস্ট আছে, ক্যাটালিস্টের কাজ হচ্ছে কোনো একটা রিয়াকশনকে, কেমিক্যাল ক্যাটালিস্টের কাজ হচ্ছে কোনো একটা রিয়াকশনকে ত্বরান্বিত করা, অ্যাক্সেলারেট করা। আর এই বায়োক্যাটালিস্টের কাজ হচ্ছে কোনো একটা প্রসেসকে, জাস্ট প্রসেসের জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার, এটার কাজটা হচ্ছে, যেমন আমি যদি ব্যাকটেরিয়া ইউজ করি কোনো একটা প্রসেসে, অবশ্যই সে তার কিছু একটা খাবারের জন্যই সে কাজ করবে। যেমন হচ্ছে আমরা যদি ফিনিশিংয়ের ক্ষেত্রে চিন্তা করি, যে কোনো একটা ফ্যাব্রিকের প্রচুর পরিমাণ হচ্ছে হেয়ারিনেস অর্থাৎ প্রজেক্টিং ফাইবার, সেই পার্টটা যদি আমি রিমুভ করে দিতে চাই, তাহলে আমরা এনজাইম ইউজ করব। ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া কী করবে, আলগা ফাইবারগুলো, সেলুলোজ, ওর খাবার তো স্টার্চ, সেলুলোজ, সে খেয়ে ফেলবে। হ্যাঁ, এইসব প্রসেসগুলোকে মানে র্যাপিড করার জন্য, স্মুথ করার জন্য আমরা এই বায়োক্যাটালিস্ট হিসেবে ব্যাকটেরিয়াগুলো ইউজ করে থাকি। তাহলে এনজাইম ইজ ওয়ান কাইন্ড অফ বায়োক্যাটালিস্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়া ওয়াশ করলে পানির সাথে উঠে চলে যায়। আচ্ছা, দ্য অ্যাকশন অফ এনজাইম কন্ট্রোল বাই টেম্পারেচার কনসেন্ট্রেশন। এই যে এনজাইমগুলো আছে, তোমার প্রত্যেকটা পশু পাখির যে জীবের যে প্যানক্রিজ আছে, প্যানক্রিজ মানে অগ্নাশয় যেটা, অথবা তোমার ওই যে কী বলে পাকস্থলী যেটা বলে, সেখানে ওই যেখানে খাবার হজম হয়, এই জায়গাগুলোতে যে ধরনের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো কিন্তু একটা স্পেসিফিক অ্যাটমসফিয়ার সেখানে মেনটেন হয়। পেটের মধ্যে অনেক গরম থাকে, কিন্তু সেখানে টেম্পারেচার ইস্যু আছে। ওই যে তো বলে না অনেকের যে অ্যাসিডিটি হয়েছে, অ্যালকালিনিটি হয়েছে,
বেশি পরিমাণ গ্যাস্ট্রিকের প্রবলেম, এটা কিন্তু সব কিছুই প্রত্যেকটা প্রাণীর পাকস্থলীতে এই ধরনের ব্যাপার স্যাপার আছে। তা নর্মালি হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, টাইমের উপর, পিএইচের উপর, সেটা অ্যাসিডিটি হয়েছে না অ্যালকালিনিটি হয়েছে। যদি অ্যালকালিনিটি বেশি থাকে তাহলে ওই যে অ্যাসিডিক ফল টল বিভিন্ন ধরনের সব ফলেতে কিছু না কিছু অ্যাসিড থাকে, এগুলো খেতে বলে। আবার যদি অ্যালকালিনিটি অ্যাসিডিটি বেশি হয় তাহলে তোমার অ্যালকালি জাতীয় জিনিসপত্রগুলো খাইতে বলে। তার মানে হচ্ছে পিএইচটা ইম্পর্টেন্ট, টেম্পারেচার, টাইম, পিএইচ আর হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন হচ্ছে তোমার ঘনত্ব, কি পরিমাণ আছে, এই সব বিষয়ের উপরে হচ্ছে আমাদের এনজাইমের অ্যাক্টিভিটিস ডিপেন্ড করে। তুমি যে ফ্যাব্রিকের উপরে যে স্টার্চ দিয়েছো, স্টার্চ অথবা সাইজিং ম্যাটেরিয়াল দিয়েছো, সেইগুলো কি পরিমাণ অ্যাপ্লাই করছো তার উপর ডিপেন্ড করতে তোমার অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করতে হবে, এবং ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটিও ডিপেন্ড করে। একটা জায়গা আছে প্রচুর পরিমাণে স্টার্চ অথবা সাইজিং ম্যাটেরিয়াল আছে, সেখানে ব্যাকটেরিয়াকে বেশি সময় দিতে হবে, ব্যাকটেরিয়ার পরিমাণও বাড়াই দিতে হবে সেটাকে রিমুভ করার জন্য। তো এইগুলো হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি। যদি তুমি কনসিডার করো, অবশ্যই এই 4টা প্যারামিটারের উপরে তোমাকে নজর দিতে হবে। মানে হচ্ছে টেম্পারেচারটা তোমার ঠিক রাখতে হবে। ম্যাক্সিমাম এনজাইম হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আমার কথা কি বুঝতে পারছো? যত ধরনের এনজাইম আছে, ব্যাকটেরিয়াল বলো আদার্স বলো, সব এনজাইমগুলো 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যাক্টিভ থাকে, হাইলি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এর বেশি হয়ে গেলে মারা যায়। আচ্ছা, তাহলে এটা যদি বলি, এনজাইমস আর লিভিং অর্গানিজম, এটা আমি বলেছি, ইট ইজ বেসড অন প্রোটিন টাইপের। এরপর হচ্ছে ইটস মেইন ফাংশন ইজ ফার্মেন্টেশন অফ স্টার্চ। এই স্টার্চগুলোকে কী করে? গাজন করা। গাজন মানে বোঝো? পচানো। কাজটা হচ্ছে পচানো। তুমি একটা জায়গায় ভাত রেখে দিলা, ভাত এমনি পচে যাবে 1 দিন পরে 2 দিন পরে। কারণটা কি? সেখানে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবেই তোমার হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে। আর ব্যাকটেরিয়া গ্রো করে মানে সে গাজন করে, মানে খাওয়া শুরু করে। তার মানে এটা পচতে শুরু করে অথবা গাজন হতে শুরু করে। এক পর্যায়ে সেটা কি হয়? একেবারে পচায়, জাস্ট হচ্ছে একদম ভাত যখন পচায় তখন ওই কী হয়, জাস্ট হচ্ছে মিল্কি, মানে যে জুসের মতো যেরকম সেরকম করে ফেলে। আচ্ছা, এরপর আসো টাইপস অফ এনজাইম। এনজাইম সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে প্যানক্রিয়েটিক, আর একটা হচ্ছে তোমার ভেজিটেবল। তাহলে কয় ধরনের হলো এনজাইম? 2 টাইপস। একটা হচ্ছে কি? প্যানক্রিয়েটিক, আরেকটা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে মল্ট এক্সট্রাক্ট, আর একটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল। বুঝতে পারছো? তাহলে হাউ মেনি টাইপস অফ এনজাইমস? একটা প্যানক্রিয়েটিক আর একটা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল আবার 2 টাইপস, একটা হচ্ছে মল্ট এক্সট্রাক্ট, ব্যাকটেরিয়াল।
আচ্ছা, প্যানক্রিয়াটিক এনজাইমটা নিয়ে একটু কথা বলি আমরা। এইসব প্যানক্রিজ লিখছিলাম না? আচ্ছা, অগ্ন্যাশয় যেটা, সেটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক এনজাইম আর প্রিপেয়ার্ড ফ্রম দ্য প্যানক্রিজেস অফ স্লটারেড অ্যানিম্যালস। মানে যেসব পশু পাখি আমরা হচ্ছে জবাই করেই মাংস খাওয়ার জন্য, সেই ধরনের পশু পাখির অগ্ন্যাশয় পাকস্থল থেকে যে ধরনের আমরা এনজাইম পাই না, ওরা তো খাবার খায়, সেই খাবারগুলো হজম করে যে ধরনের ব্যাকটেরিয়া, ওইগুলো থেকে যে এনজাইমগুলো পাই ওইগুলোকে আমরা বলি প্যানক্রিয়াটিক এনজাইম। আচ্ছা, দিস এনজাইম ক্যান ফর্ম মিল্কি ইমালশন। ওই যে বললাম না, মিল্কি টাইপের জুসের, মানে সাদা সাদা যে পাই ইন ওয়াটার অ্যান্ড আর ক্যাপাবল অফ মডিফাইং স্টার্চ, পেকটিন অ্যান্ড ফ্যাট। এবং এগুলো হচ্ছে তোমার স্টার্চ খাইতে পারে, পেকটিন খাইতে পারে, ফ্যাট খাইতে পারে। ট্রেড নেম হচ্ছে ভিভারেল নভোফার্মাসোল ডিগামা। এটা যদি আমরা এক্সাম্পল বলি, ভিভারেল, তারপর হচ্ছে তোমার নভোফার্মাসোল, তারপর হচ্ছে তোমার ডিগামা। আর যদি মল্ট এক্সট্রাক্টের কথা চিন্তা করি, ভেজিটেবলের মধ্যে মল্ট এক্সট্রাক্টের কথা বলি, তাহলে হচ্ছে তোমার এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে হোয়াইট আছে না, গম আছে না, তারপর হচ্ছে তোমার কর্ন মানে শস্যগুলো, গম ভুট্টা থেকে যে ধরনের ব্যাকটেরিয়া এনজাইম আমরা পাই, ব্যাকটেরিয়া না মানে যে ধরনের এনজাইম পাই সেগুলোকে আমরা মল্ট এক্সট্রাক্ট, মানে বিভিন্ন শস্য থেকে। এখানে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, টেম্পারেচার, টাইম, পিএস এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই মল্ট এক্সট্রাক্টের যে এনজাইমগুলো পাই তার হচ্ছে অ্যাক্টিভিটিস পাওয়ার জন্য। যদি তোমার এখানে 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, মানে 55 থেকে 60 অথবা 65 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তুমি মেনটেন করতে পারো, তাহলে হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটি পাওয়া যায় এই এনজাইমের। কিন্তু এটা যদি 75-এর উপরে যায় তাহলে আর কোনো অ্যাক্টিভিটি থাকে না। আচ্ছা, এটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমার ডিজাস্টাফার, ডায়াস্টেজ, গ্যাবাহিট, তারপরে হচ্ছে মাল্টোফার্মেন্ট। এগুলো হচ্ছে তোমার এই মল্ট এনজাইমের এক্সাম্পল। এরপর আছে তোমার হচ্ছে ব্যাকটেরিয়াল এক্সট্রাক্ট এনজাইম। এটাই শেষ আজকের টপিকস। ব্যাকটেরিয়ালটা হচ্ছে তোমার যদি রাইসকে আমরা ফার্মেন্টেশন করি, পচাই, তাহলে আমরা ব্যাকটেরিয়াল এনজাইম পাই। এটা হচ্ছে দ্য ফার্মেন্ট ইজ অবটেন্ড ফ্রম ব্যাসিলিস সাবটিলিস হুইচ গ্রোস অন গ্রেনস অফ রাইস অ্যান্ড ব্রেক্স ডাউন দ্য স্টার্চ ইন্টু ওয়াটার সলিউবল ডেক্সট্রিন। বিষয়টা হচ্ছে ব্যাসিলিস সাবটিলিস যে ধরনের ব্যাকটেরিয়া, সেটা উই ক্যান ফাউন্ড ফ্রম দ্য ফার্মেন্টেশন অফ রাইস, মানে ভাতকে আমরা পচাই। আমরা যদি এভাবে একটু সাজায় লিখি, এভাবে লিখতে পারি, ফার্মেন্টেড রাইস থেকে আমরা ব্যাকটেরিয়া পাই। আচ্ছা, এরপরে এটাকে আমরা কি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট করার পরে সেটাকে আমি ব্যাকটেরিয়াকে বড় হওয়ার জন্য পরিবেশ দিতে হবে, এনলার্জ ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে এটা প্রিপেয়ার্ড হয়ে গেল। এই ক্ষেত্রে হচ্ছে 70 থেকে 75 ডিগ্রি। এই ব্যাকটেরিয়াগুলা মানে যেটা হচ্ছে ফার্মেন্টেড রাইস থেকে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো পাচ্ছি, এনজাইম পাচ্ছি, ব্যাকটেরিয়াল এনজাইম, এগুলো হচ্ছে 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে খুব ভালো অ্যাক্টিভিটি শো করে। আর যদি তোমার এই ক্ষেত্রে তোমার যদি টেম্পারেচার
75+ হয় তাহলে এটার অ্যাক্টিভিটি কমতে থাকে এবং 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা ডিস্ট্রয় হয়ে যায়। 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, একটা কম্প্যারিজন আছে, এটা একটু লিখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ না, একটা কম্প্যারিজন আছে, একটা চার্ট আছে, এটা করে শেষ করে দিচ্ছি। এনজাইম কয়টা পড়লাম আমরা তাহলে? মল্ট এক্সট্রাক্ট পড়লাম না, আর কি পড়লাম? প্যানক্রিয়েটিক পড়ছি, তাই না? আচ্ছা, এইভাবে লিখি, ব্যাকটেরিয়াল প্যানক্রিয়েটিক। আচ্ছা, এই দুটো হচ্ছে ভেজিটেবল আর এটা হচ্ছে প্যানক্রিস থেকে প্যানক্রিয়েটিক, তাই না? এটা হচ্ছে তোমার আচ্ছা, এটার জন্য টেম্পারেচার কত লাগে মনে আছে? মল্ট এক্সট্রাক্ট 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি, ভালো অ্যাক্টিভিটি শো করে। ব্যাকটেরিয়াল বললাম কত? 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হচ্ছে প্যানক্রিয়েটিক বললাম 50 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটার পিএইচ কত থাকে? 6 থেকে 7.5। এটা থাকে হচ্ছে 5.5 থেকে 7.5। এটা হচ্ছে তোমার 6.5 থেকে 7.5। তার মানে দেখো পিএইচগুলোর দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাসিডিক কন্ডিশন। 7 মানে নিউট্রাল থেকে নিচে থাকবে, অথবা যদিও উপরে হয় স্লাইটলি অ্যালকালাইন হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাসিডিক কন্ডিশনটাই মেনটেন করতে হবে। মানে 7-এর নিচে মানে কি অ্যাসিডিক, আর 7-এর উপরে গেলে অ্যালকালাইন, ক্ষারীয়। আচ্ছা, এরপরে আসো কনসেন্ট্রেশন হচ্ছে তোমার 3 থেকে 20 গ্রাম পার লিটার। এটা হচ্ছে মল্ট এক্সট্রাক্ট যখন আমরা ইউজ করব, যে ওয়াটার নেব, যে সলিউশনটা তৈরি করব, সেই সলিউশনের মধ্যে যদি তোমার পার লিটারে 100 লিটার হয় তাহলে পার লিটারে যদি 3 গ্রাম হয়, ধরো 3 গ্রাম, তাহলে 100 লিটারে কত হচ্ছে? 3 গুণন 100, 300 গ্রাম। 300 গ্রাম মল্ট এক্সট্রাক্ট ইউজ করতে হবে। যদি 10 গ্রাম নাও তাহলে হচ্ছে 3 কেজি, 3 কেজি তোমার নিতে হবে। আচ্ছা, সরি 1.3 কেজি তোমার হচ্ছে মল্ট এক্সট্রাক্ট নিতে হবে। আর যদি তুমি ব্যাকটেরিয়াল নাও তাহলে হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম পার লিটার। মানে 1 লিটারে 1 গ্রাম নেওয়া যাবে, অথবা তোমার কি করা যাবে, 100 লিটার যদি নাও তাহলে 100 গ্রাম। আচ্ছা, এরপরে আসো, যদি তুমি প্যানক্রিয়েটিক নাও তাহলে 1.5 গ্রাম পার লিটার, প্রতি লিটারে 1.5 গ্রাম তোমাকে ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন অফ ডিফারেন্ট এনজাইম ইউজিং ফর দ্য প্রসেস অফ ডিসাইজিং। আর ডিসাইজিংয়ের ক্ষেত্রে আমরা এই ধরনের এনজাইমেটিক এনজাইমগুলো ইউজ করে থাকি। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় সেলুলোজের ক্ষেত্রে ব্যাকটেরিয়ালগুলো, ঠিক আছে? এবং সেক্ষেত্রে টেম্পারেচার 70 থেকে 75 সে ভালো অ্যাক্টিভিটি শো করে। পিএইচ থাকে কত? 5.5 থেকে 7.5 রেঞ্জের মধ্যে। নর্মালি 5.5 বা 6 এর মধ্যে রাখা, হ্যাঁ, এর মধ্যে রাখা হয় অ্যাসিডিক কন্ডিশন। এটা গেল হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইম। আর অক্সিডেটিভ হাইড্রোলাইটিক ডিসাইজিং
আর অক্সিডেটিভ ডিসাইজিংগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা? ওকে।